ভিত্তিক আমাদের এই বিশেষ আলোচনা রি-ইমাজিন বিজনেস পোস্ট কোভিড-19 অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। কোভিড-19 সারা বিশ্বে একটি চরম আতঙ্কের নাম। করোনা ভাইরাস চীনের উহানে যে মৃত্যুর মিছিল শুরু করেছিল তা আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশে, প্রতিটা অঞ্চলে পৌঁছে গেছে। 32 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছেন 2.25 লাখের বেশি মানুষ। বাংলাদেশে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন 7,103 জন, মারা গেছেন 163 জন। প্রাণঘাতী এই ভাইরাসের বিপর্যয় নেমেছে বিশ্ব অর্থনীতি। চরম বিপর্যয়, চরম সংকটে পড়েছে উদীয়মান অর্থনীতি দেশ বাংলাদেশ। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের অভিঘাতে চলতি বছরে বিশ্বের বহু প্রতিষ্ঠিত কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সারা বিশ্বে কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে কয়েক কোটি মানুষ। এবং প্রতিষেধক আবিষ্কার না হয় করোনা সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বই হাঁটছে লকডাউনের দিকে। ফলে স্থবিরতা নেমেছে উৎপাদন ব্যবস্থায়। বাংলাদেশেও বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, দোকানপাট, মার্কেট। বন্ধ রয়েছে অধিকাংশ শিল্প কারখানার উৎপাদন। দেশের অর্থনীতির প্রধান দুই স্তম্ভ পোশাক রপ্তানি ও রেমিটেন্স প্রবাহেও লেগেছে করোনার ধাক্কা। আর এইভাবে যদি 2 মাসও চলে তাহলে দেশের দারিদ্র্যের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কিভাবে দেশের উৎপাদন ব্যবস্থা চালু রাখা যায়, করোনা পরবর্তী ভিন্নতর বৈশ্বিক অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের কিভাবে প্রস্তুত করা যায়, সেই পথ খুঁজতেই আমাদের এই বিশেষ আয়োজন রি-ইমাজিন বিজনেস পোস্ট কোভিড-19। ভিন্ন ভিন্ন সময় আমরা ভিন্ন ভিন্ন খাত নিয়ে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্পের খাত নিয়ে। আর এই খাত নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন ওষুধ শিল্পের দেশি বিদেশি উদ্যোক্তা, বিশ্লেষক, বিশেষজ্ঞ। শুরুতেই আমি আলোচকদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন বেসিসের সাবেক সভাপতি, ই-জেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান। আসসালামু আলাইকুম। জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক আজরা সালিম। ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শারিতা মিনা। আসসালামু আলাইকুম। ASAP ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার মিস্টার রাজেশ কুপুস্বামী। আসসালামু আলাইকুম। অ্যারিস্টো ফার্মা লিমিটেডের পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট মিস্টার আহমেদ ইমতিয়াজ হাসান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম। এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস এর চেয়ারম্যান জিয়াউদ্দিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ই-জেনারেশন, প্রিন্ট মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার এবং সমকাল। আপনারাও চাইলে এই আলোচনা অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত। এই পেজে আপনার মতামত অথবা প্রশ্ন লিখুন। আলোচনার বিভিন্ন অংশে আপনার প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করি। যাচ্ছি মূল আলোচনা। জনাব শামীম আহসান, আপনাকে দিয়েই আমাদের আজকে আলোচনা শুরু করছি। দেশের শিল্পায়ন, উৎপাদন তথা সামগ্রিক অর্থনীতিতে করোনার কি অভিঘাত পড়ছে, সে অভিঘাত সামাল দেওয়ার প্রস্তুতির জন্য আজকের এই আলোচনা কেন গুরুত্বপূর্ণ এবং ফার্মাসিউটিক্যালস খাতে নিয়ে কেন আলোচনা করছি, কেন এটা তাৎপর্যপূর্ণ। শামীম আহসান। ধন্যবাদ আশিক রহমান ভাই। এই কোভিড-19 আমাদের পৃথিবীকে পুরো রাতারাতি বদলে দিয়েছে। কোভিড-19 আমাদের জীবন এবং জীবিকা দুটোকেই মারাত্মকভাবে আঘাত করেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে কোভিড-19 এর ফলে যত মানুষ মারা যাবে তার থেকে বেশি মানুষ ব্যবসা বাণিজ্য হারিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। দুর্যোগের ফলে আমাদের অনেক ইন্ডাস্ট্রির রেভিনিউ বা আয় শূন্যের কোঠায় চলে এসেছে। দ্য রেভিনিউ কেম ডাউন টু 0। এবং এই ইন্ডাস্ট্রির মধ্যে এভিয়েশন, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, হসপিটালিটি, হোটেলস, রেস্টুরেন্টস, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আবার কিছু কিছু সেক্টর এখানে গ্রো করছে, যেমন আমাদের গ্রোসারি বা এসেনশিয়াল আইটেমস, ই কমার্সের মাধ্যমে যেগুলো ডেলিভারি হচ্ছে, হেলথ কেয়ার, টেলিকম এবং আইটিটা স্টেবল আছে। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ক্ষেত্রে গ্লোবাল ইমেজ ক্রাইসিসে ভুগে। সিনেটর বার্নি স্যান্ডার্স বলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে একটা গ্রিডি বা লোভী ইন্ডাস্ট্রি। অথচ এই রিসেন্ট যে পোল হয়েছে সেখানে ইমেজে দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ইমেজ অনেক বেড়ে গিয়েছে। পুরো পৃথিবী ফার্মাসিউটিক্যাল কোম্পানিজের দিকে বা সায়েন্টিস্টের দিকে তাকিয়ে আছে কবে তারা ভ্যাকসিন নিয়ে আসবে। এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখন স্যানিটাইজার, জার্ম কিলিং প্রোডাক্টস এর মাধ্যমে আমাদেরকে সুস্থ রাখছে। প্রিভেনশন এবং ইমিউন সিস্টেমের জন্য বিভিন্ন বুস্টার বা
ভিটামিনস দিচ্ছে, কিন্তু এই সেক্টর অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আছে, কারণ সাপ্লাই চেইন একটা বড় চ্যালেঞ্জ, এবং এপিআই যে আহ, এটার যে কাঁচামালগুলা সেগুলো আমরা 95% বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হয়, এবং এই সেক্টরের প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং প্রত্যেকটি একটি হুমকির মুখে আছে। কিন্তু ভালো দিক হচ্ছে এই কোভিড-19 এর ফলে যে আমরা নিজেরা এত বছর চেষ্টা করে যেটা পারিনি, পৃথিবীটি রাতারাতি একটি ডিজিটাল ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। আমাদের এখন 80 বছরের দাদিকে দেখছি সে চালডাল.com গিয়ে বাধ্য হয়ে অনলাইনে গ্রোসারি অর্ডার করছে। এক্স্যাক্টলি 75 বছর বয়সে দাদা এবং নানাকে দেখছি সে মাইক্রোসফট টিমস এর মাধ্যমে বা জুমের মাধ্যমে তার আমেরিকায় বা লন্ডনে যে নাতি বা নাতনি আছে তার সাথে কথা বলছে। আমরা অফিসগুলো রাতারাতি ডিজিটাল ওয়ার্কপ্লেস বানিয়ে ফেলছি, আমরা মাইক্রোসফট টিমস এর মাধ্যমে, জুমের মাধ্যমে কাজ করছি। আর টিভির মতো টিভি স্টেশন গুলো রাতারাতি কমপ্লিটলি ডিজিটাল চলে গিয়েছে, এবং কি সুন্দর সেট আপ করে আপনারা বাসায় বসে পুরো পৃথিবীকে আপনাদের এন্টারটেইনমেন্ট বা নিউজ গুলা পৌঁছে দিচ্ছেন। এই কোভিড-19 এর ফলে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন আমি বলবো নতুন আরেকটি দিগন্তের উন্মোচন হয়েছে, এবং আমরা আসলেও দেখতে চাই যে পোস্ট করোনা, মানে এই করোনার দুর্যোগের পর, মহামারীর পর আসলে নতুন একটা পৃথিবী অপেক্ষা করছে। সবাই যেটা বলছে, আমরা আসলে সেই নতুন পৃথিবী দেখার জন্য অপেক্ষা করছি। আপনার কাছে আবার আসবো, এবার আমি যেতে চাই আজরাজ সনিম আপনার কাছে। আপনি যদি একটু বিশ্লেষণ করেন ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপর কোভিড-19 এর এখন পর্যন্ত কি প্রভাব পড়েছে, এবং দীর্ঘমেয়াদে এর প্রভাবগুলি কি হতে পারে। আমরা কিন্তু শুনছি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু মোটামুটি সবাই কনভার্ট করেছে হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য যে আপনার মানে আমাদেরকে আপনার পরিচ্ছন্ন থাকার যে যে প্রয়োজনীয়তা সেগুলোতে তারা কনভার্ট করেছে, এবং অনেকেই কিন্তু ভালো ব্যবসাও করছে, বিজনেসও করছে। আপনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। সাহেবম, ফার্মাসিউটিক্যাল সেক্টর আসলে একটা জরুরি সেবা প্রদান করে থাকি আমরা দেশের জন্য। আমরা সবাই যারা আছি ওষুধ শিল্পে ইনভলভড, আমরা কিন্তু লাভের চেয়েও বেশি দেশের সেবা করার জন্যই আমরা এখানে আছি। এবং যে শুরুতে আপনি যে কথাটা বললেন যে আমরা এটাতে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব, এগুলাতে একটা ভালো ব্যবসা আমরা করেছি। আসলে এই সময় উপযোগী প্রোডাক্ট আমরা কিন্তু আনতে আমাদের কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয়েছে, এবং আমরা ইমিডিয়েটলি জাম্প করে গেছি যাতে সাপোর্ট দিতে পারি আমাদের দেশের চাহিদাকে ফর হ্যান্ড স্যানিটাইজার, ফর হ্যান্ড রাব, ফর ক্লোরোকুইন, যেটাই হোক। তো এটা একটা সেবামূলক কাজ আমরা করেছি, এবং আমরা যথেষ্ট প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। যে প্রভাবগুলো আপনি আমাকে জিজ্ঞেস করলেন, যে কোনো শিল্পের সাথে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও কিন্তু যথেষ্ট প্রভাব আমরা ফিল করেছি। এর মধ্যে সর্বপ্রথম আমি বলবো যে দ্য হেলথ এন্ড সেফটি অফ আওয়ার মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, the health and safety of our factory workers, আমাদের ডিস্ট্রিবিউশনে যারা ভাইরা কাজ করছেন তাদের হেলথ এন্ড সেফটি এনশিওর করাতে আমাদের সব থেকে প্রথম আমরা এটাকে জরুরি মনে করেছি, এবং ফ্যাক্টরি ওয়ার্কারদের আমাদের হেলথ মনিটর করে হোক, আমাদের এটা কিন্তু যথেষ্ট একটা আমাদের চেষ্টার মধ্যে আমরা আছি যে সবাইকে যাতে একটা সুস্থ এবং সেফ একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমরা দিতে পারি, যেখানে আমাদের কাজের ধারাই পুরো পাল্টে গিয়েছে। কিন্তু সহজ নেই আর কোনো কিছু। একটা ডক্টরের সাথে, একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মেইন কাজ হচ্ছে কিন্তু ডক্টরদের সাথে যোগাযোগ রাখা, ডক্টরদের সামনাসামনি কাজ করা, সেটা কিন্তু আমাদের একদমই বন্ধ এখন। সুতরাং এখানে আমাদের বাংলাদেশের ডিজিটালাইজেশনের সব থেকে বড় প্রভাব এখানে আসছে যে ডক্টরদের সাথে আমরা যখন সামনাসামনি আর দেখা করতে পারছি না, অ্যাক্সেস নাই, হসপিটালে অ্যাক্সেস নাই, তখন আমরা এটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে মুভ করে যাচ্ছি। আমাদের যা ডক্টরদের ডেটাবেস আছে তাদের সাথে আমাদের তো সবসময় যোগাযোগ রাখতে হচ্ছে। তো একটা ভার্চুয়াল প্রমোশন, এটা লং টার্ম আমরা এক্সপেক্ট করছি যে এটাই চলতে থাকবে। লং টার্ম আমাদের কাজের ধারাই পুরো পাল্টে গেছে আসলে। সো সবাই যেটা আগে আমরা উই টুক আওয়ার স্মার্টফোনস ফর গ্রান্টেড, যে আছে তো একটা হোয়াটসঅ্যাপ ভাইবার করবো, হ্যাঁ, কিন্তু এটার এখন একটা নতুন একটা ব্যবহার আমরা শিখাচ্ছি এবং শিখছি, এবং কতটা যে জরুরি আমাদের এই সভাটাই কিন্তু, এই আলোচনা সভাটাই কিন্তু একটা লাইভ এক্সাম্পল হচ্ছে। জি জি, আমি আপনাকে আবার আসবো। এবার আমি যাবো ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক শারিতা মিয়া আপনার কাছে। জি, ওয়ালাইকুম আসসালাম। মহামারী প্রতিরোধে বিশেষ কিছু ওষুধের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে, এবং ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও এই চাহিদা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই বাজার ধরতে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের যখন মার্চে যখন আমরা দেখলাম যে
মহামারীটা শুরু হয়েছে তখন আমরা আসলে অপেক্ষায় ছিলাম যে কোন ওষুধগুলো এখন উইল বি এফেক্টিভ। আর আসলে আমাদের এখন অ্যান্টিভাইরাল মেডিকেশনস গুলোর দিকেই আমরা আপাতত তাকিয়ে আছি, কিন্তু যেহেতু এখানে আমাদের ইনাফ ডেটা বেস নেই, যদিও আমরা ফার্মাসিউটিক্যালস কয়েকজন আমরা এই ওষুধগুলো ম্যানুফ্যাকচারিং করার জন্য পারমিশন পেয়ে গিয়েছি, আর আমরা অনেকেই সেই এপিআই গুলো সংগ্রহ করে, আপনারা সবাই জানেন যে আমাদের এপিআই ইন্ডাস্ট্রিটা পুরোপুরি নির্ভরশীল চায়না এবং ইন্ডিয়ার উপরে। আমাদের যদিও আমরা 97% স্বয়ংসম্পূর্ণতা আছে আমাদের ওষুধ we can fulfill our demand, কিন্তু আমাদের এপিআই গুলো কিন্তু আসছে মূলত 60% চায়না থেকে and about 20-30% from India। তাই আমাদের যেহেতু সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে গিয়েছে এবং China was not able to provide us with the demand, আমাদের ওষুধ বানানোর পরিকল্পনাটাও কিন্তু অনেক কমে গেছে। এটা আমরা আশা করছি যে কয়েকদিনের মধ্যে আবার খুলে যাবে, যেহেতু চাইনিজ মার্কেট হ্যাভ স্টার্টেড প্রোভাইডিং আস। কিন্তু হয়েছে যে আমরা যখন নতুন একটা ওষুধ বানাতে যাই, আমাদের কিন্তু একটা লং একটা প্রসেস আছে, ভ্যালিডেশনের প্রসেসও আছে, যেটা আমাদের ফুলফিল করতে হয়। সেজন্য কিন্তু ওষুধের ক্ষেত্রে যখনই একটা ডিমান্ড আসে, সেটা কিন্তু আমরা একদম সাথে সাথে আমরা ফুলফিল করতে পারি না। আমাদের কিছু বাধ্যকতা আছে যেগুলো ফুলফিল করেই আমরা ওষুধগুলো আমরা সাপ্লাই চেইনে দিই। এটা আমরা অবশ্যই চেষ্টা করছি, এবং আমরা লকডাউনের থেকেও, আপনারা জানেন যেহেতু আমাদের একটা ইমার্জেন্সি সেক্টর এটা, আমরা লকডাউনের থেকে আমরা অব্যাহত ছিলাম। আমরা ওয়ার্কিং টায়ারলেসলি। এটার জন্য আমাদের অনেক রকমের প্রবলেমস আমাদের ফেস করতে হয়েছে, মেইনলি সাপ্লাই চেইন। যদিও আমরা ওষুধগুলো সাপ্লাই দিতে পারছি, আমাদের ওষুধের পর্যাপ্ত থাকে, মানে স্টোরেজেও থাকে, কিন্তু আমাদের সাপ্লাই চেইনের কারণে আমরা অনেকগুলো সেক্টরে আমরা সেই ওষুধগুলো সাপ্লাই করতে পারছি না। এখানে আরেকটাও সমস্যা আছে, যেটা হচ্ছে যে আমরা মেইন যে বড় বড় যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে, অবশ্যই দে উইল কাম আউট আনস্কেথ, তাদের কিন্তু অতটা সমস্যা হবে না, কারণ ওষুধ ইজ এসেনশিয়াল কমোডিটি। আমাদের যে কোনো দেশেই বলেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ অ্যান এসেনশিয়াল কমোডিটি। এখানে আমরা হয়তোবা শর্ট টার্ম কিছু প্রবলেমের মধ্যে পড়তে পারি, কিন্তু লং টার্মে দেখা যাবে যে উই উইল ডু ফাইন। কিন্তু এই শর্ট টার্মের কারণে আমাদের বাংলাদেশে কিছু কিছু কোম্পানিজ আছে যেগুলো একদম বিলান হয়ে যাবে, they will not be able to survive। যে ছোট কোম্পানিজ গুলো আছে, they will not be able to survive this মহামারী। এজন্য ওনাদেরকে যেভাবে সাপোর্ট করতে হবে, পুরো সেক্টরই এগিয়ে এসে যাতে আমাদের এই সেক্টর গুলো যাতে না নষ্ট না হয়ে যায়, এটাও আমাদের দেখতে হবে। জি শাহিদা বেগম, আমরা যে কথাটি বলছিলাম যে এই যে পোস্ট কোভিড-19 এই যে সময়টা, এটা তো ইনশাল্লাহ পার হয়ে যাবে, এটা আমরা পার করবো। এবং আমাদের এই যে হ্যান্ড ওয়াশের যে অভ্যাসটা তৈরি হলো পুরো আমাদের বাংলাদেশের, আমাদের মানুষের মধ্যে 16 কোটি না 17 কোটি না 18 কোটি মানুষ, যেটা এখন বলা হচ্ছে যে প্রায় 18 কোটির মানুষের দেশ বাংলাদেশ। এই দেশের 18 কোটি মানুষের মধ্যে শুধু শিশু ছাড়া সবাই কিন্তু এখন তারা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে সেটা কিন্তু তারা শিখে গেছে, এবং তারা এখন সবাই পরিচ্ছন্ন থাকার জন্য সাবান ব্যবহার করছে, লিকুইড ব্যবহার করছে, বিভিন্ন অ্যান্টিসেপ্টিক ব্যবহার করছে। এই যে অভ্যাসটা তৈরি হলো, এটা কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির জন্য একটি বিশাল বড় আপডেট, কারণ 18 কোটি মানুষের দেশ, একটি বিশাল বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। এখানে কিন্তু একটি বিশাল বড় জাম্প, বিজনেস একটা জাম্প করার সুযোগ রয়েছে, শুধু দেশে না আন্তর্জাতিক ভাবে। এটাকে আপনি কিভাবে দেখছেন, যদি বলে টাকার বলেন? আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখন আমরা যে ওষুধগুলো বানাচ্ছি সেগুলো তো
বানাতে হবেই, কিন্তু এই মহামারীর কারণে আমাদের যে হ্যান্ড স্যানিটাইজার, তারপর আমাদের পিপিই, তারপর আমাদের ডিসইনফেকশন, এগুলোর ইন্ডাস্ট্রি এখন বেড়ে যাবে। মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনও খাচ্ছে সবাই। মানে আমি দেখলাম যে যার কাছে আমি এক্সপেক্ট করিনি সেও কিন্তু একটি সিভিট কিনে, একটা ভিটামিন সি কিনে কিন্তু খাচ্ছে। এটা এটা কিন্তু আগে আমার চোখে পড়েনি। এমনকি আমাদের অফিসেরই আমি আমাদের একজন কর্মীকে দেখলাম, পরিচ্ছন্ন কর্মী, একজন সহকর্মীকে আমি দেখলাম যে নিয়ে আপনি সে ভিটামিন সি খাচ্ছে। আমি আসলে ভাবতেও পারিনি যে ওরা এতখানি নিজেদের মতো করে অ্যাওয়ারনেস ওদের মধ্যে তৈরি হবে, এবং এটা কিন্তু আসলে একটি বিশাল বড় সম্ভাবনার জায়গা খুলে দিয়েছে, এবং আমাদের স্বাস্থ্য সচেতনতা তৈরি হচ্ছে। কিন্তু অবশ্যই আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনারা যেভাবে বারে বারে বলছেন, ব্রডকাস্ট করছেন যে টু কিপ দ্য সোশ্যাল ডিস্টেন্সিং, এবং কিভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, আমাদের ওয়ার্ক প্লেসে কিভাবে আমাদের সেফটিটা রাখতে হবে। এবং আপা জেসনের ফার্মাসিউটিক্যালস এর ডিরেক্টর, উনিও বলেছেন আমাদের। জি শাহিদা বিলাত, আপনার কাছে আমি আবার আসবো, আপনার আমরা চলে যাচ্ছি এখন মিস্টার Rajesh Kapuswamy. Now I would like to invite Mr. Rajesh Kapuswamy to present his presentation. Mr. Rajesh, do you hear me? Yes, thanks, Ashik Bhai. Just let me know when you can see my screen. Yes. Though I'm not fluent in Bengali, I did manage to catch most of the conversation. That's great. So I'm glad that nothing that I'm going to say here is going to be completely out of what others have expressed, but I do have a few additional things to share as well. So I'm just starting with just what is in the news recently. And I picked up some tidbits from what is relevant for Europe and America, and what I see in India, and again what I see in Bangladesh. So everything that we heard till now about the shortage of drug supplies, inability to meet demand, and all of it also goes back to how the supply chain is very strongly centered. So I'm going to drop the slides so that we don't have the distraction of that. But the point I was trying to make is whatever shortages were seen in around 15-16 time frame, if countries like India and other countries which had complete dependence on China, India at least had some internal capabilities, had started preparing for the long journey, things would not have been so bad today. But unfortunately, that didn't happen. But I'm sure going forward, that is going to happen. People are going to make a change. In fact, to the extent that I also see a quote from one of the CEOs from Europe who says that we need to look at medication on an equivalent level of strategic importance as weapons. Now, you can interpret that quote in any different way, but the whole point is people see that this is a very, very critical situation and things will change completely. The world order of supply chain is going to change completely. But that said, as the speakers before me talked about, what is it that companies can do in the short run? How can they survive this period of next 3 to 6 months while they also plan for the long-term future? The main thing that we found out, we created a survey and we checked with many pharmaceutical heads. They are facing 3 kinds of problems. Number 1, they are not able to get their logistics in place. Number 2, I think as many have talked about, the raw materials and labor shortages are causing problems. And number 3, it is a severe cash crunch. Working capital, cash, all of that is a severe crunch. So a lot of them, what they're doing is they're trying to negotiate with their larger suppliers to the extent possible and trying to make sure that the smaller ones don't go out of business. They are trying to consolidate shipment,
which they would never do for multiple Right. customers into one truck, for example, which was never a case in the past. And they Right. are also trying to make sure that the portfolio of products that they manufacture is also rationalized. So these are the three main things. But from a Bangladesh perspective, Ashifa, you wanted to have a word? I just want to have one more sentence on Bangladesh. Please. Mainly from a Bangladesh perspective, you have to look at it from two angles. One is the kind of relief that Bangladesh has, being a country which is part of the least developed state. So that gives some break in terms of patent relief, but those patent rights and other things from the TRIPS are coming up for negotiation in 2021. And also Bangladesh has made such a great improvement in the economic front and the human rights front that they will not be considered as a least developed country going forward, which means they really have to decide how they are going to survive, what is going to be the business model going forward. This is something which is uncharted territory for Bangladesh, and it would be interesting to see what the government does to ensure that the industry continues to grow. Well, Mr. Rajesh, thank you for your excellent presentation. We'll join with you after some times. Well, এখন আমি যাব জনাব আহমেদ ইমতিয়াজ হাসান আপনার কাছে। কোভিড-19 এর বাস্তবতায় ওষুধ উৎপাদন ব্যবসার কোন ক্ষেত্রগুলোতে পরিবর্তন আনা দরকার এবং টেকনোলজি সেক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে, আপনাদের অভিজ্ঞতার আলোকে আমরা জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্নের জন্য। আসলে টেকনোলজির জন্য ধরেন বাংলাদেশে যে ফার্মাসিউটিক্যাল আছে অনেকেই মোস্টলিটাই টেকনোলজি ড্রিভেন। তারপরেও ধরেন আমাদের যেমন গত বছরের আগের বছর থেকেই আমরা এসএপি ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করেছি এবং গত বছর জুলাই 2018 নভেম্বরে আমরা এসএপি S/4HANA 7টা মডিউল গো লাইভ করেছিলাম, যেটার মধ্যে আমার একদম প্রকিউরমেন্ট থেকে শুরু করে একদম পেমেন্ট পর্যন্ত এন্টায়ার সিস্টেম রানস অন এসএপি। ধরেন আমরা ধরেন আরো বেশ কিছু কোম্পানি আছে, যেমন আমাদের আগে বাংলাদেশ ওরা এসএপি ইমপ্লিমেন্ট করেছে, আমরা থার্ড কোম্পানি ছিলাম এসএপি ইমপ্লিমেন্ট করার জন্য এবং আমরা বেশ সাকসেসফুলি করছি। এবং আমরা এটার মধ্যে যে 7টা মডিউল বললাম, আমি এখানে ম্যানুফ্যাকচারিং আছে, প্রোডাকশন প্ল্যানিং আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সেলস, এইচআর, ফাইন্যান্স সবগুলাই। সেলস ফোর্সের অটোমেশনে যেটা হয় এখন, যেরকম আমার কলিগরা, আমাদের রিপ্রেজেন্টেটিভরা কিন্তু এখন হসপিটালে যেতে পারছে না, ওদের বাসা বা কেমিস্ট শপেও যাচ্ছে না বিকজ অফ লকডাউন। ওরা কিন্তু বাসায় বসেই কেমিস্টের সাথে যোগাযোগ করছে, বাসায় বসেই ডাক্তারদের সাথে যোগাযোগ করে প্রেসক্রিপশনের নেচারটা বুঝতেছে এবং ওই অনুসারেই কেমিস্টের সাথে কথা বলে অর্ডারটা এনশিওর করছে। এবং এই টোটাল জিনিসটাই কিন্তু হচ্ছে থ্রু হ্যান্ডহেল্ড ডিভাইস, একদম ওই কলিগের হাতের মোবাইল থেকে। এবং আমরা কিন্তু ওই সাপ্লাই চেনেও ওই রিফ্লেকশন গুলো দেখে আগামী 3 মাসের জন্য প্ল্যানিংটা করতে পারছি বেসড অন দ্য কারেন্ট ডিমান্ড। আমরা যে দেখতে পাচ্ছি এখন লকডাউন থাকার কারণে কিন্তু অনেকগুলা হসপিটালেই আগে যেখানে ধরেন ডাক্তাররা আউট পেশেন্ট প্রাইভেট ক্লিনিক গুলোর কথা যদি বলি, সেখানে কিন্তু প্রেসক্রিপশনের বিশাল অ্যামাউন্টের একটা ফল এসেছে। কিন্তু ক্রনিক প্রোডাক্ট যেগুলো ধরেন ডায়াবেটিক প্রোডাক্ট বা অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট বা কার্ডিও প্রোডাক্ট, আই প্রোডাক্ট, যেগুলো ধরেন মানুষের লং টার্ম ইউজ করতে হয়, এগুলোর কিন্তু একটা কন্টিনিউয়াস গ্রোথ আছে। ডিজিটাল ট্রান্সফরমেশনে আমি যেটা বলবো, এখন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য একদম মাস্ট বি হয়ে গিয়েছে যে কোনো ধরনের ইআরপি। আর যেহেতু বড় ফার্মাসিউটিক্যাল যারা, আমি সবাইকে সাজেস্ট করবো এসএপি করতে, দ্যাট ইজ দ্য বেস্ট ইন ক্লাস। এসএপি S/4HANA যদি এখন ইমপ্লিমেন্ট করে, দে ক্যান রান এ স্মুদার অপারেশন। আরেকটা আমি ইন্টারেস্টিং জিনিস বলবো, আমরা যেটা করেছি আরেকটা হচ্ছে BW4HANA, এসএপির আরেকটা প্রজেক্ট আছে, ইটস এ ডেটা হাউজিং প্ল্যাটফর্ম। আমার যে এতগুলো ডেটা আছে, ডেটাটা নিয়ে আমি কি করবো, আমার অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালিসিসের জন্য আমরা এসএপি অ্যানালিটিক্স নিয়েছি, যেটা উই আর দ্য ফার্স্ট কোম্পানি ইন বাংলাদেশ। এভরিথিং ইজ রেডি। আমরা হয়তো ভেরি সুন, এই ওয়ান্স কোভিড জিনিসটা শেষ হবে, তারপরে আমরা এটা ইমপ্লিমেন্টেশনে যাব, গো লাইভে যাবো আর কি। তো আমি বলবো এই অ্যাঙ্গেতে যদি বাকি ম্যানুফ্যাকচারাররাও রেডি থাকে, দে ক্যান হ্যাভ, এখন হয়তো এটা শর্ট টার্ম সলিউশন না, বাট অ্যাটলিস্ট সেলস ফোর্স অটোমেশনটা সবাই করতে পারে আউট অফ দ্য বক্স। অনেক বাংলাদেশি কোম্পানি আছে, সলিউশন আছে, যে অর্ডার রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রসেসিং করা। বাট পুরো সিস্টেমটা যদি এসএপি দিয়ে রান করে, দ্যাট উড বি মাচ বেটার ফর পোস্ট কোভিড আর কি। জি, ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। নাও আই উড লাইক টু ইনভাইট মিস্টার আফিফ মোহাম্মদ আলী। মিস্টার আফিফ, ডু ইউ হিয়ার মি? Yes, I can hear you.
Well, Mr. Afif, you have seen the uses of remote work tools like Microsoft Teams, Zoom, Google Meet have increased a lot in past few months as many organizations took work from home initiative mid COVID-19. How can these tools help the manufacturing industry during this crisis time? Right. Thanks so much for the great question, Ashik Bhai. So, from our standpoint, we have been hearing, from our pharmaceutical and life sciences customers around the globe, how this current situation creates new challenges as they work to handle drastic shifts in material supply and customer demand, manage factory closures while contributing to the production of critical supplies to first-line responders across the globe. While many pharmaceutical and life sciences organizations face challenging disruptions to supply and demand in their businesses, some are reconfiguring their production and supply chains to deliver critical supplies. One of the initiatives that I see, where a consortium of major UK industrial technology and engineering businesses from across the aerospace, automotive and medical sectors has come together to produce medical ventilators for the NHS. The supply chain of ventilators is being supported by Dynamic 365 supply chain management, where Microsoft is working with Accenture to launch it in just 3 weeks. In addition, Honeywell is also sharing its best practices at its own manufacturing facilities and what it's doing to address shortage of N95 face masks. And Siemens, we can see that it's also been at the forefront in addressing face mask production in China, and it's also sharing its COVID-19 recommendations for manufacturers. Now, I know there are a lot of challenges, but here, going back to your question around remote working, I really wanted to share key resources, solutions, best practices from Microsoft to address the immediate priorities and needs of pharmaceutical and life sciences organizations during this challenging time. To enhance workforce experience while working remotely, we do understand that you have engineers, you have salespeople, you have marketing people, and information workers that can work from home, and first-line workers who are at home due to the reduction in production, maintenance, or customer service, or for medical and safety reasons. We can definitely enable remote collaboration and productivity. In our case, we have Microsoft Teams that allows you to actually work remotely without feeling remote. Teams of 10 or 10,000 can chat, meet, call, and collaborate, all from one place, no matter where they are. If you are a current Office 365 subscriber, you already have access to Microsoft. And now it is actually a great time to deploy to support your transition to remote work. If you are not, we are actually offering a 6-month free trial of Microsoft Teams and Office 365. We have also compiled expertise and guidance to optimize remote work environments from our own experience over the past month. We are also sharing the comprehensive work from home guide we created for our employees, which you can tailor for your own organization. It is important that you get connected with our enabling remote work community to stay up to date on best practices sharing for all employees. And in addition, we enable employees with virtual desktop experience, such as engineers working on product and production changes, to work on Azure with Microsoft 365 from anywhere with advanced cloud-connected management capabilities to allow IT to stay in control while providing a secure and always up-to-date productivity experience. What I'm trying to say here is, it is important that we collaborate through cross-organizational communications to maintain business continuity and support employees while working remotely. So please do leverage our 6-month free trial. It is already on offer. From our standpoint, by leveraging Microsoft Teams, workers can actually save 4 hours per week from improved collaboration, and decision makers can improve their time to decisions by 17.7%, indicating cost savings of over 3 years of $14.3 million and 451,000 respectively. This is a study that was commissioned by Forrester Consulting on the total economic impact of Microsoft Teams. Well, thank you. Thank you, Mr. Afif Mohammed Ali, for your in-depth analysis. We'll come back to you if we get enough time, actually. We have a very short time. জনাব জিয়াউদ্দিন, এবার আমি আপনার বক্তব্য শুনতে চাই। বাংলাদেশের ওষুধ শিল্পের এপিআই বা কাঁচামালের শতকরা 95% বাইরে থেকে আমদানি করা হয়, এবং আমরা দেখেছি যে কিছু দেশ করোনার বাস্তবতায় এপিআই রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করছে। এটি বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উপর কি ধরনের প্রভাব ফেলবে, এবং
এর থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি প্রথমে আরটিভি কে এবং ইজেনারেশন কে ধন্যবাদ দিতে চাই এই সময়োপযোগী এরকম একটা ওয়েবিনার হোস্ট করার জন্য। তো আমি প্রথমে বলতে চাই আমাদের ইম্পোর্টেড এপিআই সংখ্যা আসলে 95% প্লাস, অ্যান্ড আমাদের 95% ইম্পোর্টের এপিআই ইম্পোর্টের মধ্যে আমাদের 30% আসে হচ্ছে ইন্ডিয়া থেকে, অ্যান্ড 70% চায়না অ্যান্ড আদার কান্ট্রি। তো আমাদের ইম্পোর্ট ব্যান এপিআই যে ইম্পোর্ট ব্যানটা ইনিশিয়েট হয়েছিল, এটা ইন্ডিয়া থেকে ইনিশিয়েট হয়েছিল আর্লি মার্চ। তো আর্লি মার্চ হওয়ার পরে ওরা কিছু প্রোডাক্টে ওরা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যান করেছিল, যার ফলে দেয়ার ওয়াজ আ প্যানিক এই জন্য যে ওরা শুধু বাংলাদেশে এক্সপোর্ট করে না, ওরা ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করে। তার মধ্যে ইউরোপের 27% ইম্পোর্ট অন এপিআই ইজ ফ্রম ইন্ডিয়া। তো ইউরোপিয়ান কান্ট্রি গুলাও গট প্যানিক। তো আফটার সাম টাইম ইন্ডিয়ার আবার র মেটেরিয়াল গুলো আসে হচ্ছে, ইন্ডিয়া ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন চায়না to import or KSM raw material and everything. So when they got the confirmation from China যে ওরা ওদের raw material গুলা পাচ্ছে, then lifted the ban on early April, first week April ওরা ওই ব্যানটা করে নেয়। But even then the supply ban হয়তো বা লিফট করেছে, বাট তো এখানে একটা ডিসরাপশন আসছে, যার জন্য প্রাইসের এপিআই প্রাইস বেড়ে গিয়েছে, এপিআই এর যে র মেটেরিয়াল গুলো আছে সেগুলোর প্রাইস বেড়ে গিয়েছে, যার জন্য এটার এফেক্টটা ফর্মুলেশন দ্যাট ইজ আমাদের ওষুধের মধ্যেও পড়বে। কিছু প্রোডাক্ট আমরা করতে চেয়েছিলাম, আমি যদি বলতে চাই যে বাংলাদেশের কয়েকটা কোম্পানি ক্লোরোকুইনও করতে চেয়েছিল, হাইড্রোক্লোরোকুইন করতে চেয়েছিল, তারা শুধু করতেই চায়নি, তারা করে তারা ফ্রি ডিস্ট্রিবিউট করতে চেয়েছিল, আমি নাম বলছি না। তো যখন তারা প্রকিউর কমেনে গেল, তখন দেখলো যে হাইড্রোক্লোরোকুইন আগের প্রাইস ছিল যা ছিল তার থেকে 5 টাইমস বেড়ে গিয়েছে। তো তারা যে জিনিসটাকে ডিস্ট্রিবিউট করবে তাদেরকে লস দিয়ে বিক্রি করতে হবে, মানে প্রফিট তো বাদ, তারা লস দিয়ে তাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে। দেন দে স্টপ, ওই কাজটা তারা আর করেনি। তো এটা একটা প্রবলেম যে আমাদের হেভিলি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টিং এপিআই, এটা একটা হিউজ থ্রেট আমার জন্য। এন্ড ইফ আই অ্যাড টু দ্যাট সাম পয়েন্ট, মিস্টার রাজেশ ওয়াজ referring to TRIPS treaty, that as a Bangladesh as a LDC country, we are LDC country, so we can manufacture the patented products without giving royalties and everything. So we have holiday till 2032, and as per MOC, Ministry of Commerce will be reviewing 2024 there will be a review, and then maybe 2027 maybe আমরা graduation করতে পারি if all the compliance met. But given this pandemic hit, we might have a recession worldwide, even in Bangladesh. So ওইটার জন্য ওইটার পোস্টপোন হতেও পারে। বাট ইভেন দেন আমাদের যে হেভিলি ডিপেন্ডেন্স অন এপিআই, এটা খুবই অ্যালার্মিং। সো এটা নিয়ে আমি আগেও এই এপিআই যখন এপিআই পলিসি নিয়ে কাজ করছিলাম বা এক্সপোর্ট ইনসেন্টিভ নিয়ে কাজ করেছিলাম, তখনও গভর্নমেন্টের সাথে এই কথাই বলেছি। এই কথা বলার পরে গভর্নমেন্ট এটাতে ইনিশিয়েটিভ নেয়। তখন তারা 2017 তারা এক্সপোর্ট ইনসেন্টিভটা অ্যাপ্রুভ করে, 20% এক্সপোর্ট ইনসেন্টিভ, এন্ড 2018 আমাদের এপিআই একটা পলিসি আসে। বাট এখানে আমাদের এখনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, প্রপার ইনভেস্টমেন্ট যা হওয়া উচিত। আমি আজকে আমাদের এপিআই এর আমাদের মার্কেট সেল হচ্ছে 20,000 কোটি টাকা বা 2.5 বিলিয়ন। জি 40% যদি আমি ইন্ডাস্ট্রি লাগে, তাতে আমার 100টা এপিআই ইন্ডাস্ট্রি থাকা উচিত, সেখানে আমার 10-12টাও নাই। তো আমরা খুবই vulnerable একটা জায়গাতে আছি। তো আমি সবার সেক্টরের, দেশের সবার দৃষ্টি আকর্ষণ করবো এখানে যে এই সেক্টরে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং এখানে আপনার এখনই সময় যে আসলে আমাদের ইনভেস্টমেন্ট না হলে এখন কি প্রবলেম হচ্ছে এবং ফিউচারে কি প্রবলেম হবে, এগুলাকে একটু বিচক্ষণতার সাথে পর্যালোচনা করা। ওকে ওকে, ধন্যবাদ শামীম হাসান। শামীম হাসান, আপনার কাছে আমি আবারও যাচ্ছি। আপনার কাছে আমি জানতে চাই, ডিজিটাল ট্রান্সফরমেশন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বর্তমান ঝুঁকি নিরসনে এবং ভবিষ্যৎ ব্যবসায়িক প্রেক্ষাপটে কিভাবে সহায়তা করতে পারে, জনাব শামীম হাসান? আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল ট্রান্সফরমেশন হ্যাজ অলরেডি স্টার্টেড। আমরা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রি 4.0 বা ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনের কথা বলে আসছিলাম। সো এই কোভিড-19 সেটাকে বাস্তবে পরিণত করতে যাচ্ছে।
আমরা যে যখন বাসায় বসে আমরা হয়তো ওয়ার্ক প্লেসটা চালাচ্ছি, কিন্তু আমরা তো ফ্যাক্টরির ওয়ার্কাররা প্রোডাকশন গুলো আমরা করতে পারছি না। তো আমরা এখন বুঝছি যে রোবোটিক্স বা রোবোটিক প্রসেস অটোমেশন, আমাদের ইন্টারনেট অফ থিংস আইওটির মাধ্যমে যে আমরা এই অনেকগুলো কাজ করতে পারতাম, ভবিষ্যতে রোবটস উইল রান দ্য প্ল্যান। সো আমাদের সেটার জন্য এখন থেকে ইনভেস্ট করতে হবে। একই সাথে যে ডিজিটাল ওয়ার্ক প্লেসটা ইজ গোয়িং টু বি কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের এরপরে যে ওয়ার্ক প্লেসে আমরা যে ফেরত যাব পোস্ট কোভিড, সেখানে স্নিজ গার্ড পার্টিশন থাকতে হবে। স্নিজ গার্ড মানে আমি হাঁচি দিলে ওই যাতে সেটা আমার পাশের জনকে এফেক্ট না করে। সেফ জোন থাকতে হবে, সেটা অফিসে এবং এলিভেটরে সব জায়গায় জিনিসটাকে ডিমার্কেট করে দিতে হবে যাতে মানুষজন একজনের কাছাকাছি না যায়। টেকনোলজি ইউজ করে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ থাকবে অফিসের সবার কাছে, অফিসের একজন যদি আরেকজনের খুব কাছাকাছি চলে যায় সাথে সাথে এটা নোটিফিকেশন চলে যাবে এবং অফিস নিশ্চিত করবে যে কেউ কারো 6 ফিটের মধ্যে যাচ্ছে না। ইনফ্রারেড বডি টেম্পারেচার স্ক্যানার থাকবে প্রত্যেকটা অফিসে ঢোকার আগে, অটোমেটিক ডোর থাকবে, র্যাপিড টেস্টিং কিট রাখতে হবে প্রতিটা অফিসে। আমরা ই জেনারেশন থেকেও আমরা কিছু ইনভেস্ট করেছি, আমরা একটা চ্যাট বট তৈরি করেছি যেটার ফলে এই ধরনের সব কোয়েশ্চেন আনসার গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বাংলা, ইংলিশ বা বাংলিশে দেওয়া যায়। আমরা যে কিছু এক্সরে ইমেজ কে ট্র্যাক করে করোনা আছে কি নাই সেটা বলে দিতে পারবে, এই ধরনের কিছু টুল করেছি। তো আমাদের ওভারঅল এই ডিজিটাল ট্রান্সফরমেশনে এখন প্রত্যেকের যাওয়াটা আর কোনো লাক্সারি না, এটা হচ্ছে আমাদের জন্য এখন অবশ্য করণীয়। ধন্যবাদ। আজরা সেলিম, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, সাপ্লায়ার পেমেন্ট সহ সামগ্রিক ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট কি ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারে? শুনতে পাচ্ছি। আমি শুরুতেই বলবো যে ধন্যবাদ দিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন এই কোভিড-19 টাইমে। এটাতে আমি রিকোয়েস্ট করব যাতে আমাদের ব্যাংকিং সেক্টর, ফার্মা ইন্ডাস্ট্রিকে, ওষুধ শিল্পকে একটু প্রায়োরিটাইজ করে। কারণ ওষুধ শিল্পর সাপ্লাই, ওষুধ শিল্পর ফাইন্যান্সিং, ওষুধ শিল্পর ওয়ার্কিং ক্যাপিটাল যদি স্মুথ থাকে তাহলে কিন্তু সব রকমের ইট উইল মেক আ হিউজ ডিফারেন্স, সব রকমের লাইফ সেভিং প্রোডাক্ট অ্যাভেলেবল রাখতে। কারণ আমরাও কিন্তু এফেক্টেড বাই দিস, যেটা আপনারা শুনলেন এতক্ষণ ডিসকাশনে। সো এদিকে আমি একটু সরকারের একটু অ্যাটেনশন আমি ড্র করব। এছাড়া আমাদের নিজেদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আমাদের আসলে দামটা তো ঠিক করে ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, এবং অন অ্যাভারেজ আমাদের অলমোস্ট 50% আমাদের খরচ পড়ে যায় আমাদের প্রোডাকশন লেভেল পর্যন্ত। হ্যাঁ, ফ্যাক্টরি, র প্যাকিং মেটেরিয়াল সব সহ অলমোস্ট 50% পড়ে যায়। এবং সেখানে আমাদের যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আমাদের এখন নতুন করে আমাদের স্টক লেভেল খুব লিন রাখতে হবে, আমাদের ওয়েস্টেজের প্রতি অনেক নজর দিতে হবে, এবং আমাদের সেলস এর লেভেলে কোয়ালিটি সেল করতে হবে যেখানে আমাদের ক্যাশ ফ্লোটা জেনারেট হয়। ক্রেডিট কমিয়ে দিয়ে আমাদের ক্যাশ সেলস এবং কোয়ালিটি সেলস করতে হবে যাতে আমরাও ওই ফ্লোটা বজায় রাখতে পারি। ইন এডিশন আমাদের ইম্পোর্ট ভিত্তিক আমরা 5,000 কোটি টাকার আমাদের এপিআই ইম্পোর্ট হয় অ্যানুয়ালি। সো এই ইম্পোর্টের এলসি টার্মস গুলা যদি আমরা ডেফার্ড পেমেন্ট নেগোশিয়েট করতে পারি আমাদের সাপ্লায়ারদের জন্য, দ্যাট উইল হেল্প আস টু রোল আউট আওয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ফর লঙ্গার। ইন এডিশন টু দিস আমাদের যারা লোকাল সাপ্লায়ার্স আছে তাদের সাথেও আমাদের ক্রেডিট টার্মস, যারা আমাদের জন্য জরুরি সাপ্লাই তাদের সাথে আমাদের ক্রেডিট টার্মস নেগোশিয়েট করতে হবে। সবাই একে অপরকে সাপোর্ট করলে আমরা সার্ভাইভ করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। And একটা বড় portion of our expense is promotional expense in the pharma sector. So এখন যেহেতু আমরা ফিজিক্যাল প্রমোশনের থেকে আমরা একটু ভার্চুয়াল প্রমোশনে সুইচ করে যাচ্ছি, আমরা আশা করতে পারি যে সেখানে আমরা কিছুটা সেভিংস করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি আমাদের র প্যাকিং মেটেরিয়ালের কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু সেখানে হয়তো প্রমোশনে আমাদের কিছুটা সেভিং করতে হবে। এখানে আমরা ফিজিশিয়ানদের সাপোর্ট চাইবো, হসপিটালদের সাপোর্ট চাইবো যে ফিজিক্যাল প্রমোশনের অ্যাবসেন্সেও তারা যাতে আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যান এবং আমাদেরকে রেগুলার কাজ করার সুযোগটা দিয়ে যান। এছাড়াও যেহেতু আমরা সবাই কথা বললাম যে আমাদের খরচ বেড়ে যাচ্ছে, আমাদের র মেটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে, প্যাকিং মেটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে, আমাদের ব্যাক এন্ডের সাপ্লায়ারদেরও যাতে জরুরি সেবা প্রদানকারী হিসাবে চিহ্নিত করা হয় যাতে তারা ফ্যাক্টরি অবিরাম খোলা রাখতে পারে, তাহলে আমাদের জন্য হেল্প হয়। অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আমাদেরকে হেল্প করে আসছেন, বা তারাও যদি এই বিশেষ টাইমে আমাদেরকে কিছু প্রাইস রিভিশন দেন, যেটা এখন যে প্রাইস রিভিশনটা আপনারা দেখছেন মার্কেটে আমাদের কন্ট্রোলের বাইরে, কিন্তু আমাদের কোনো প্রাইস রিভিশন আমরা পাইনি, এবং এটা আমি একটু নজর রিকোয়েস্ট করব এখানে, যাতে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা সবাই হেলদি থাকতে পারি।
জি জি ধন্যবাদ। আমাদের আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন আসছে। আমি মনে হয় দুই একটা নিয়ে নেই, কারণ পরে আর সময় পাবো না, আমাদের হাতে অল্প সময় আছে। মিস্টার আলী, দিস কোশ্চেন টু ইউ অ্যাকচুয়ালি, হাউ লং ডাজ ইট take to deploy and train the employees on MS Team for an organization size of 400 to or 500 people? Mr. Ali. Right. Can you repeat that question? How long does it take to deploy? 4 to 500, is it? Yes, 400 to 500 employees, 400 to 500 employees. Okay. Of course, from our side, it can be within a couple of hours to couple of days, actually. But it should be pretty straightforward. Just to share some of our experience, we have actually enabled roughly about 3,000 employee organization for less than a week. To provision is very, very fast, but we do take note of the consideration that we make when it comes to trying to actually integrate with your existing system, and that can take longer actually. If it is purely to leverage the power of Microsoft Teams, we can deploy it within hours or within minutes even. Well, thank you. This question asked actually Mohammad Kausaruddin. Kausaruddin. Well, another question. Another question is Mohammad Kausaruddin প্রশ্নটি করেছেন, করোনা পরিস্থিতির শুরুর দিকে আমরা দেখেছি বিভিন্ন প্রয়োজনীয় উপকরণগুলো ফার্মাসিতে অ্যাভেলেবল ছিল না। তারা বলেছে এইসব পণ্যগুলো সাপ্লাই কোম্পানিগুলো দিচ্ছে না। এই অভিযোগ কতটুকু ঠিক? হাজরা সালিম, আপনার কাছে প্রশ্নটি। জি, থ্যাংক ইউ। এখানে সাপ্লাই মধ্যে কিন্তু এখানে শুধু ওষুধ শিল্প না, ওষুধ কোম্পানিগুলো না, এখানে বেশ কিছু আমাদের ফ্যাক্টর আছে। ডিস্ট্রিবিউশন ওয়াজ হ্যাম্পার্ড, প্রথম দিক থেকে আমরা ডিস্ট্রিবিউশন প্রপারলি করতে পারিনি যেহেতু কিছু এরিয়ায় রেস্ট্রিকশন আছে। কিন্তু এছাড়া আমাদের র মেটেরিয়ালের আমাদের যা স্টক ছিল, আমার জানা মতে আমাদের ওষুধ শিল্পের সব কোম্পানি কিন্তু যথাসাধ্য চেষ্টা করে গেছে যে মার্কেটকে আমরা সাপ্লাই দিতে, সেবা প্রদান করতে। সুতরাং যদি কোনো শর্টেজ হয়ে থাকে, কোম্পানি স্পেসিফিক কোনো সমস্যা ছিল অথবা ডিস্ট্রিবিউশনের সমস্যা ছিল, আদার দ্যান দ্যাট ওষুধ শিল্প কিন্তু আমরা চেষ্টা করে গেছি যে সাপ্লাইটা বজায় রাখতে। জি ধন্যবাদ। আমাদের আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। গোলাম দস্তগীর তৌহিদ উনি প্রশ্নটি করেছেন, আপনারা সাপ্লাই চেইনের সমস্যার কারণে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আমরা কিছুটা বুঝতে পারছি। মানে এই করোনাকালীন সময়ে তো আপনাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ডায়াবেটিক সহ নানান রোগের ওষুধের মূল্য বৃদ্ধির কারণটি কি উনি জানতে চেয়েছেন। গোলাম দস্তগীর তৌহিদ, সাইতা নিলাম আপনি যদি প্রশ্নটি উত্তর করেন। থ্যাংক ইউ। আমি যেটা বললাম যে আমাদের এপিআই কিন্তু বেশিরভাগই আসে বাইরে থেকে, চায়না থেকে আসে। আর যখন আমরা আসলে প্রস্তুত ছিলাম না, আমাদের সবারই যেহেতু ক্যাশ ফ্লোর একটা কনস্ট্রেইন্ট থাকে এবং এপিআই তো ইটস কোয়াইট এক্সপেন্সিভ, আমরা একটা সীমিত আকারে আনি এবং এটাকে ধরেন 3 মাস ম্যাক্সিমাম, 1 থেকে 3 মাস সাপ্লাইয়ের জন্য আমরা এটা মূলত আমাদের স্টোরে রাখি। যখন এই করোনার জন্য লকডাউন হয়ে গেল, তখন কিন্তু আমাদের সাপ্লাই চেইনে পুরোপুরি একটা ঘাটতি চলে এসেছিল। আর সেই কারণে দেখা গেল যে যাদের কাছে আপনি এপিআই গুলো ছিল তারাও কিন্তু মার্কেটে ডিমান্ডের কারণে প্রাইসেস গুলো বাড়িয়ে দিয়েছিল। এই কারণেই আমাদের এখানে একটা ডিসরাপশন এসেছিল। তা আশা করি overcome this, যেহেতু মার্কেটস আবার খুলে যাচ্ছে, again we will be able to supply at our previous prices. জি 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 ধন্যবাদ। আমি একই প্রশ্ন আসলে জনাব জিয়াউদ্দিন আপনার কাছে দিতে চাই, যে আসলে এই প্রশ্নটি আমাদের কাছে খুব ফ্রিকুয়েন্ট আসছে যে জ্বর, কাশি, এই ওষুধগুলো তো, সর্দি, এই ওষুধগুলো তো আপনার মানে আমাদের সবসময় আমাদের ফার্মাসিতে থাকে, প্রয়োজন পড়েই, তারপরেও কেন এই করোনাকালীন সময়ে এগুলো দাম বাড়ানো? এটা আসলে আমি যদি বলতে চাই যে আমার মনে হয় না এটা আপনার কোম্পানিগুলো থেকে প্রাইস বাড়ানো হয়েছে। বিকজ প্রাইস বাড়ানোর জন্য
কোম্পানিগুলোকে ডিজিডিএ থেকে পারমিশন নিতে হয়। ডিজিডিএ এর পারমিশন ছাড়া, প্রাইস অ্যাপ্রুভাল ছাড়া কোম্পানিগুলো প্রাইস বাড়াতে জি। পারবে না। তো এটা যারা ডিস্ট্রিবিউশনের এন্ডে যাদের আছে বা যেসব রিটেল স্টোর আছে তারা হয়তো বা তাদের এন্ডে হয়তো বা এই জিনিসটা হচ্ছে, বাট কোম্পানিগুলোতে বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে এটা পসিবল না। উইদাউট ডিজিডিএ অ্যাপ্রুভাল, প্রাইস অ্যাপ্রুভাল কাজ কখনো সম্ভব নয়। যদি প্রাইস অ্যাপ্রুভ মানে বাড়াতে হয় অবশ্যই অ্যাপ্রুভাল লাগবে। তো জি। এখানে আমাদেরকে আমি বলবো বা সেক্টর থেকে বলবো যে এখানে আমাদের আসলে এটা ডিজিডিএ কেই দেখতে হবে যে আসলে প্রাইসটা কেন বাড়ছে, বাট আমাদের তরফ থেকে এটা বাড়ছে না, এইটুকু আমি এনশিওর করতে পারছি। ধন্যবাদ। আমরা মিস্টার রাজেশ কাপুর স্বামী, আমরা রাজেশ কাপুর স্বামীর কাছে চলে যাচ্ছি। মিস্টার রাজেশ কাপুর স্বামী, would you like to mention any other points? Mr. Rajesh. Yeah, I think the key points were covered. So for a country like Bangladesh, two things is very important. One is self-reliance to the extent possible as far as especially API is concerned. But as all of us know, manufacturing API causes a lot of pollutants as well. So whatever the considerations in terms of environmental controls and regulations, Well, these are things that need to be discussed and negotiated with the government so that this is not something which can happen in 1 or 2 years. It is a 5 to 7 year strategy. So this conversation has to begin at the earliest so that, as Mr. Zia was mentioning, at least by the 24 or 27 review, well, there is a lot of self-sufficiency in the country, and all countries are probably going to do that, and they are going to protect their territory. So that is Right. something which is very critical for Bangladesh to look at internally. well, thank you, Mr. Kapoor Swamy. সারিতা মিলাত, আপনি ছোট্ট করে যদি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে সরকারি সহায়তা আহ্বান করা হচ্ছে, কি ধরনের সরকারি পদক্ষেপ বা নীতিমালা ফার্মাসিউটিক্যাল সেক্টরকে বর্তমান দুর্যোগকালীন সময় এবং ভবিষ্যতে আরো দ্রুত এগিয়ে নিতে সহায়তা করবে? সারিতা মিলাত। ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের জন্য যেটা উনি করেছেন যে the investment has been deferred, আমরা আমাদের এখন ইন্টারেস্টটা দিতে হবে না, এটা যদি জি। একটু সময়ের জন্য বিস্তৃত করতে হবে সেটার জন্য আমরা অনুরোধ করব। এবং হবে যে আমাদের যদি একটু ইনসেন্টিভসও দেওয়া হয়, ক্যাশ ইনসেন্টিভ, যদিও অলরেডি আমাদেরকে বলা হয়েছে যে যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিজ গুলো আছে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে, কিন্তু আমরা যারা লোকালিও ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউট করি আমাদের জন্য যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয় সেটা আমাদেরকে অবশ্যই অনেক সহায়তা করবে। এবং ব্যাংক লোন, এটাও যদি এখন একটু আমাদের জন্য কনসিডার করা হয় অল্প সুদে, সেটাও কিন্তু আমাদের কোম্পানিকে বাঁচিয়ে রাখার জন্য অনেক সহায়তা করবে। জি, ধন্যবাদ। জনাব আহমেদ ইমতিয়াজ হাসান, আপনাকে শুনতে পাচ্ছেন? ইমতিয়াজ হাসান। জি, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে এই মুহূর্তে কি ধরনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রয়োজন এবং ভবিষ্যৎ ব্যবসায় সেটি কি ধরনের প্রভাব ফেলতে পারে? আচ্ছা, তো আমি যদি R&D এর ব্যাপারে ছোট্ট করে আগে বলি, সাধারণ জনগণের জন্য, যেমন জিএলপি, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস এবং কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস রেগুলেশনস, এই দুইটা মেনেই R&D চলতে হয়। R&D এর প্রাইমারিলি 3টা উইং থাকে। একটা হচ্ছে ফর্মুলেশন টিম, যারা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে। একটা অ্যানালিটিক্যাল টিম, যারা মেইনলি ভ্যালিডেশন নিয়ে কাজ করে, যে প্রোডাক্টটা ভ্যালিডেটেড কিনা স্টেবিলিটি করে, অ্যানালিসিস করে ফিনিশ প্রোডাক্টস এর। এন্ড আরেকটা হচ্ছে রেগুলেটরি টিম, যারা ধরেন টেকনিক্যাল ডকুমেন্টস গুলো রিভিউ করে আপ টু ক্রিয়েটিং একদম সিটিডি ডকুমেন্ট। আমাদের এখন বাংলাদেশে যে প্র্যাকটিসটা হচ্ছে, আসলে আমরা সবাই যত বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছি, টপ 10 বলি, একদম উপর সারির যারা আছি, আমরা তাদের কথাও যদি বলি, সবাই করতেছে আসলে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টই করছি। ট্রু এসেন্সে R&D এখনো বাংলাদেশে হচ্ছে না। এটার মেইন কারণ হচ্ছে গিয়ে এই স্মল মলিকিউল আর লার্জ মলিকিউল আমরা যদি ভাগ করি, মেইন এখন পুরো দুনিয়া এগোচ্ছে হচ্ছে গিয়ে লার্জ মলিকিউল, বলতে বায়োলজিক্যাল প্রোডাক্টের জন্য। এখন যেমন দেখেন সব পুরো দুনিয়া তাকিয়ে আছে একটা ভ্যাকসিনের জন্য, কোভিড-19 এর জন্য। এটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট। এই বায়োলজিক্যাল প্রোডাক্ট বাংলাদেশে আমরা যা করতেছি, আমরা রেডি টু ফিল বায়োলজিক্যাল প্রোডাক্ট আনছি ইন্ডিয়া থেকে বা ভিয়েতনাম থেকে, এনে আমরা রেডি টু ফিল করে আমাদের মেশিনে ধরেন একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করে কিছু জিনিস অ্যানালাইসিস করে মার্কেটে দিচ্ছি।
বাট ট্রু R&D যদি করতে হয় আমাদের এখানে আমাদের গভর্নমেন্টের সহায়তা লাগবে। ইন্ডিয়া এবং ভিয়েতনাম যাদের নাম দিলাম তাদের গভর্নমেন্ট প্রচুর সাপোর্ট করেছে ফর সেটিং আপ বায়োলজিক্যাল ল্যাবস। একটা বায়োলজিক্যাল ল্যাব করতে অনেক ধরনের জিনিস লাগে এবং এটার জন্য আমাদের যদি গভর্নমেন্ট লেভেল থেকে পিপিপি আকারে যদি অ্যাক্রেডিটেড একটা সিআরও হয় R&D করার জন্য, যেটা থেকে ধরেন আমাদের অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সেন্টার অফ এক্সিলেন্সি আছে, যেটার মধ্যে ফার্মাসিস্টরা আছে, বায়োকেমিস্টরা আছে, মাইক্রোবায়োলজিস্ট আছে এবং আরো আরো অনেক সায়েন্টিস্টরা আছে। তো ওনাদের সহায়তা মাত্র আমরা ট্রু এসেন্সে করতে পারবো। এখন কিন্তু দুনিয়া ভর 500-র উপরে বায়োলজিক্যাল প্রোডাক্ট আছে যেগুলো আন্ডার ক্লিনিক্যাল ট্রায়ালস আছে। ফিউচারে যা প্রোডাক্ট আসবে এভরিথিং উইল বি বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল প্রোডাক্ট মার্কেটিং করার জন্য আমাদের একটা পিপিপি আকারে যদি প্রাইভেট গভর্নমেন্টের সাথে একটা পার্টনারশিপ আকারে একটা সিআরও করা যায় তাহলে হয়তো বাংলাদেশের R&D ক্ষেত্রে ফিউচারে লাভবান হবে। জি ধন্যবাদ। জনাব ইমতিয়াজ হাসান, আপনার কাছে একটি প্রশ্ন আছে। মোহাম্মদ সাদাত হোসেন উনি আপনার কাছে প্রশ্ন রেখেছেন, ইজ দ্য এনি অপশন টু কানেক্ট SAP অ্যানালিটিক্স টু এনি আদার ERP লাইক IFS অর SAG? জি অবশ্যই করা যাবে। IFS একটা অ্যাপ্লিকেশন যেটা ইট ক্যান বি লিঙ্ক টু SAP অ্যানালিটিক্স বাই মানে SAP মিডলওয়্যার লাগবে, একটা PO লাগবে, সেটা দিয়ে করা যাবে। উনি যেহেতু টেকনিক্যাল কোয়েশ্চেন করেছে আমি মানে আপনি যদি একটু বুঝিয়ে বলেন, কারণ এগুলো একেবারে টেকনিক্যাল, সাধারণ আমাদের দর্শকদের জন্য হয়তো অনেক কিছুই পরিষ্কার। হ্যাঁ এটার জন্য বললাম, মানে আসলে আমি যদি আমার পার্সপেক্টিভ জিজ্ঞেস করেন আমি বলবো যে মানে গার্বেজ ইন গার্বেজ আউট। আমি একদম রাইট ফিলোসফি, একটা সিম্পল কথা বলি, যদি আমার ডেটা কারেক্ট হয়, ডেটাটা ভালো মানে ভ্যালিডেটেড সোর্সে আসে, তাহলে আমি অ্যানালিসিসটা ভালো পাবো। এটার জন্যই কিন্তু এই যে এত টাকা খরচ করে কোম্পানিগুলা তারপরে আমি এই যে ডেটা ওয়্যারহাউজিং এর জন্য BW4 HANA নিলাম, সো দ্যাট আমি ডেটাটা ফিউচার আসবে বিগ ডেটা নিয়ে। এখন সবাই খেলবে শুধু ডেটা নিয়ে, ডেটা অ্যানালাইসিসই হবে। তো অ্যানালাইসিস গুলো করার জন্য আমি বলবো একটা স্ট্রং প্ল্যাটফর্ম যদি থাকে সেটা থাকলে অবশ্যই আউটপুটটা ভালো আসবে। বাট ডেফিনেটলি IFS একটা অ্যাপ্লিকেশন, এটাকে লিংক করা যাবে SAP অ্যানালিটিক্স এর সাথে থ্রু SAP মিডলওয়্যার PO যেটাকে বলে। ধন্যবাদ। শামীম হাসান একটু যদি যোগ করে ব্যাপারটি। শামীম হাসান। জি ধন্যবাদ আশিক ভাই। আমি আমার কনক্লুডিং রিমার্কসে যেটা বলতে চাই যে এই COVID-19 এর কারণে চায়নার প্রতি কিন্তু ইউরোপ আমেরিকার একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে এবং সেখানে এই বাংলাদেশের মতো ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ অনেক দেশের জন্য একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। সো আমরা দিস ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি। আমরা কিন্তু ইটস টাইম ফর টু রিস্টার্ট আওয়ার জার্নি, ইটস টাইম ফর রিইমাজিন আওয়ার বিজনেস। আমরা যদি এই সময় প্রপারলি রিস্টার্ট করি, রিইমাজিন করি, আমাদেরকে এই সময় শুধু করোনা নিয়ে জীবন এবং জীবিকার ফাইট করলে হবে না। আমাদেরকে আগামী 10 বছর 15 বছর পৃথিবীটা কে নেতৃত্ব দেবে সেটার সিদ্ধান্তটাই এই কয়েক মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। কে সঠিক প্রস্তুতি নিতে পারছে। আমাদেরকে এখনই সময় বাংলাদেশকে একটা গ্লোবাল ফার্মাসিউটিক্যাল ডেস্টিনেশন হিসেবে ব্র্যান্ড করার জন্য ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, BCCI, সরকার এখনই আমাদের গ্লোবাল মার্কেটিং করতে হবে, জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে, FDI কে ওপেন করে দিতে হবে, দিয়ে আমাদের এই যে এখন যে ব্যাপক মানে আমরা চাকরি হারাবে তাদের সবার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ইনোভেশন R&D এর মাধ্যমে বাংলাদেশকে একটা গ্লোবাল টেকনোলজি এবং R&D এবং ফার্মাসিউটিক্যাল ডেস্টিনেশন হিসেবে আমাদেরকে ব্র্যান্ড করতে হবে। জি ধন্যবাদ। জনাব জিয়াউদ্দিন, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি যদি আপনার কনক্লুডিং যদি আপনি করেন এবং দীর্ঘ লকডাউনে পণ্য উৎপাদন, পরিবহন ও বিপণন ব্যবস্থার উপর যে বিরূপ প্রভাব পড়ছে কিংবা ফেলেছে, ওষুধের মতো প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন উৎপাদন ও যোগান নিশ্চিত করতে কি করা যেতে পারে আপনার পরামর্শ? আমি প্রথমে শামীম ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই যে উনি যেটা বললো যে এখন দিস ইজ দ্য টেস্ট ফর আস, যে আসলে এজ এ কান্ট্রি ফার্মা সেক্টর হিসেবে দিস ইজ সোয়াট টেস্ট। আমি বলবো যে আমাদের স্ট্রেংথ কি, আমাদের উইকনেস কি, এগুলো আমরা এখন দেখতে পাবো। যে আমাদের উইকনেসটা, আমাদের সাপ্লাই চেনে কি উইকনেস ছিল, উই শুড অ্যাড্রেস রাইট নাও। এখন দেখতে পাচ্ছি যে আসলে কি কি ছিল, কি কি করা উচিত। আমাদের স্ট্রেংথ কি, ওটা থেকে আরো স্ট্রেংথেন করা। এন্ড আমরা ডেফিনেটলি আমাদের সাপ্লাই চেন ইজ ডিসরাপ্টেড। যখনই কোনো সাপ্লাই চেন ডিসরাপ্টেড হয়, নো ম্যাটার ফার্মা অর ফুড অর এনিথিং, ইট কস্ট আস হেভিলি, প্রাইস বেড়ে যায়। এই যে আজকে আপনি কোশ্চেন নিচ্ছেন যে প্রোডাক্টের ফার্মাসিউটিক্যাল প্রাইস কেন বেড়ে গেছে,
দেখেন ওনারা হয়তো বা জানেই না যে আমাদের প্রাইস বাড়ার ব্যাপারে আমাদের কোনো আমাদের নেই, আমাদের কন্ট্রোল নেই। প্রাইস কন্ট্রোল করে হচ্ছে ডিজি দিয়ে। এখন ওই এন্ডে যে এন্ডে থেকে তারা কিনছে ওখান থেকে হয়তো প্রাইসটা ভ্যারি করছে। তো এই সাপ্লাই চেনকে মানে কন্টিনিউশনে রাখার জন্য আমাদের এখনকার যে এই যে প্রবলেম গুলো আসছে, এই যে উইকনেস গুলো আমরা দেখছি, এগুলোকে রাইট অ্যাওয়ে অ্যাড্রেস করা। আমি আগেও বলেছি, আমি বিজনেস এজেন্সি গুলোকে বলে এসেছি, সেমিনারে বলে এসেছি, এখন আপনাদের মাধ্যমে বলছি যে বাংলাদেশ ইজ এ ভেরি স্ট্রং কান্ট্রি ইন ফার্মা, ইন টার্মস অফ ফার্মা ফর্মুলেশন। বিশেষ করে আমাদের নিজস্ব ড্রাগ আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করছি, 98% আমরা নিজেরা ক্যাটার করছি। বাট এটার এগেনস্টে আমাদের যে এপিআই বা আমাদের যে র মেটেরিয়াল, এটাতে আমরা খুবই দুর্বল। আমরা 97% ইম্পোর্ট করছি। তো এটাতে আমাদের অবশ্যই নজর দেওয়া উচিত, আমাদের এখানে ইনভেস্ট করা উচিত। ইনভেস্ট না করলে এরকম টেস্ট সামনেও আসবে, এরকম লকডাউন, এরকম ভাইরাস বা এই ধরনের এপিডেমিক সামনে আরো আসতে পারে, তখন আমাদের এই ধরনের সমস্যা আবারও পড়তে হবে। আর অলসো ট্রিপস যে ব্যাপারটা হচ্ছে, যে ট্রিপস কিন্তু শেষ হয়ে গেলে বাংলাদেশ কিন্তু তখন এই পেটেন্টেড প্রোডাক্ট গুলা আর এইভাবে বানাতে পারবে না। ওষুধের প্রাইস এমনি বেড়ে যাবে, তখনও কিন্তু এটা একটা বড় একটা এফেক্ট আমাদের ফেস করতে হবে। বিফোর দ্যাট উই শুড হ্যাভ আওয়ার ওন আমাদের ক্যাপাসিটি বিল্ড করা উচিত ইন এই কাঁচামালের ক্ষেত্রে, ওষুধের কাঁচামালের ক্ষেত্রে। ধন্যবাদ। Now again, Mr. Afif Mohammed Ali, what else would you suggest to address the global challenges in the pharmaceutical sector? Mr. Yeah. Thanks so much, Ashik Bhai. There are, of course, several other things that I can probably suggest, apart from working remotely. Secondly, you might want to consider employee safety. This is to help focus on, health and well-being for the pharmaceutical company's employees and access to the most current data, situation reports, and analysis. This is something that we can probably help with as well, with our crisis communication apps. The other one would be to build operational agility with remote assistance for engineering and first-line employees. Again, this is to remotely assist workers who are still needed on life sciences manufacturing frontline and supporting customer operations. And in this case, we have actually partnered with quite a number of global players like Tulip, Blue Prism, Realware, where we have announced programs for their customers engaged in coronavirus-related activities. And last but not least, probably looking at how to protect health information as critical infrastructure is obviously addressed. And now is actually the time to start addressing cybersecurity and compliance gap. So because as pharmaceutical and life sciences manufacturers transform, where you're bringing in together operating technology and information technology, there is imperative to address cybersecurity risks that stem from greater digitization of operations, including industrial IoT or industrial Internet of Things, data integrity of underlying systems, and management of IP. Well, right. Thank you, Mr. Afif Mohammed Ali. Thank you for joining with us. আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আমাদের আলোচনা শেষ করতে হবে। আমাদের আসলে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা সময়ের জন্য নিতে পারলাম না সব। এখানে যদি আমি একটু চেষ্টা করে দেখি একটা দুটো নিতে পারি কিনা। না, আমাদের একদম সময় নেই, আমাদের আলোচনা শেষ করতে হবে। নিশ্চয়ই আগামী সপ্তাহে আমরা আবার এই আলোচনায় সবাই অংশগ্রহণ করবো এবং আপনাদের সবার প্রশ্ন নেওয়ার আমরা চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আলোচনায় যে পরামর্শ এবং দাবি উঠে এসেছে, আমরা মনে করি যৌক্তিকতা বিচারে তার দ্রুত কার্যকরের পদক্ষেপ নেবে সরকার। আমাদের প্রত্যাশা থাকবে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি ক্ষুধা এবং রোগ মুক্ত বিশ্ব বিনির্মাণ এবং করোনা ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।